This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. Good morning. Morning Super Prime Time আমি মিমি রয়েছি আপনাদের সঙ্গে নিয়ে এসেছে TV9 টাইমস। নতুন বছরে নতুন চমক, নতুন ছকে পুরনো অভ্যেস। ডিজিটাল কাগজের পাতায় সকালের আমেজ। রাজ্যের গণ্ডি ছাড়িয়ে দেশ বিদেশ, রাজনীতি থেকে খেলার ময়দান, আপনার চেনা কাগজ পড়ুন আমাদের চোখ দিয়ে। আর দুয়ারে কাগজ নয়, কাগজ আসবে এখন সরাসরি আপনার টিভি আর মোবাইলে। TV9 বাংলা টাইমস। শুরুতেই নজর রাখবো হেডলাইন্স। লোকসভা ভোটে কত আসন পাবে বিজেপি, কত আসনে জিতবে এনডিএ, সংসদে দাঁড়িয়ে ঘোষণা করে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লোকসভা ভোটে বিজেপি একাই 370, এনডিএ 400 পার করবে। 24-এর ভোটের আগে আত্মবিশ্বাসী মোদী। বাজেটের জবাবি ভাষণে কংগ্রেসকে তুলোধনা প্রধানমন্ত্রীর। পরিবারতন্ত্র নিয়ে নিশানা, অধীরকে দেখে কষ্ট হয়, পরিবারতন্ত্রের পুজোতে ব্যস্ত। অমিত শাহ, রাজনাথের কোনো রাজনৈতিক দল নেই, গান্ধী পরিবারকে কটাক্ষ। নাম না করে সংসদে তৃণমূলকে দুর্নীতি নিয়ে খোঁচা নরেন্দ্র মোদীর। সরকারি প্রকল্প থেকে 10 কোটি ভুয়ো নাম বাদ, অনেকের গায়ে জ্বালা ধরছে, কটাক্ষ প্রধানমন্ত্রী। কংগ্রেস আমলে এজেন্সির অপব্যবহার হয়েছে, তোপ নমর। শেষ মুহূর্তে দিল্লি সফর বাতিল করলেন মুখ্যমন্ত্রী। সোমবার বিকেলেই তাঁর রওনা দেওয়ার কথা ছিল, কিন্তু তিনি যাননি। মমতা জানিয়ে দেন 8ই ফেব্রুয়ারি বাংলায় বাজেট অধিবেশন, তাই তিনি যাচ্ছেন না। মঙ্গলবার কোবিন্দ কমিটির বৈঠকের তার বদলে যোগ দেবেন দলের 2 সাংসদ সুদীপ ও কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের কাছে রাজ্যের বিরুদ্ধে নালিশ শুভেন্দু অধিকারীর। বিরোধী দলনেতার অভিযোগ, ক্যাগ রিপোর্টে রাজ্যে ভুরি ভুরি দুর্নীতি ধরা পড়েছে। আগে অডিট করা হোক, তারপর রাজ্যকে জিএসটির টাকা দেওয়া হোক। অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের কাছে আর্জি বিরোধী দলনেতার। মাধ্যমিকের প্রশ্নপত্র ভাইরাল নিয়ে তুঙ্গে চাপানুতোর। চক্রান্তের অভিযোগ পর্ষদ সভাপতির। প্রশ্নফাঁসের মাস্টারমাইন্ডরা বাইরে রয়েছেন, সরকারকে বদনামের চেষ্টা চলছে, অভিযোগ পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। পাল্টা প্রশ্নপত্র ভাইরালে সিবিআই তদন্ত দাবি বিজেপি, সঙ্গে হাইকোর্টে যাওয়ার হুঁশিয়ারি। হকের চাকরির দাবিতে ক্ষোভ বিক্ষোভের আঁচ পৌঁছে গেল বিধানসভার বাইরে। অধিবেশনের প্রথম দিন বিধানসভার গেটের বাইরে এসএলএসটি চাকরি প্রার্থীদের বিক্ষোভ। টেনে হিচড়ে প্রিজন ভ্যানে তুলল পুলিশ। নরেন্দ্রপুরের স্কুলে মারধরের ঘটনার জের, বড় সিদ্ধান্ত রাজ্য মন্ত্রিসভায়। ভাঙড়ের পর এবার নরেন্দ্রপুরের একাংশ কলকাতা পুলিশের আওতায়। নরেন্দ্রপুর থানা ভাঙা হচ্ছে 3টি থানায়। আটঘরা, খেয়াদহ আসছে কলকাতা পুলিশের অধীনে। নরেন্দ্রপুর থাকছে বারুইপুরের অধীনে। বাংলায় ফের গণধর্ষণের অভিযোগ। দীঘায় হোটেল দেখানোর নাম করে তরুণীকে গণধর্ষণের অভিযোগ। তরুণীর বন্ধুকে বেঁধে মারধর, নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে গ্রেফতার 2। ফের প্রশ্নের মুখে বাংলার নারী সুরক্ষা। বিষয়টি বিধানসভায় তোলা হবে বললেন শুভেন্দু অধিকারী। ডিজিটাল কাগজের পাতায় সকালের আমেজ। এবার দেখে নেব এই রাজ্যের গুরুত্বপূর্ণ খবরগুলো। জাল সার্টিফিকেট চক্রে ফের শিরোনামে মালদা। শাসক নেতার দিকেই অভিযোগের আঙুল। এবার জাল মৃত্যু সার্টিফিকেট, জাল দলিল বের করে অন্যের জমি অবাধে বিক্রির অভিযোগ। সামাজিক বয়কটের হুমকি দিচ্ছে শাসক দলের নেতারা। ভিডিও ভাইরালে শোরগোল গোঘাটের মাঝটিহা এলাকায়। বাড়ি তৈরি নিয়ে বিবাদ থেকে বচসা, আর তারপরে সামাজিক বয়কটের হুমকি মিলছে বলে অভিযোগ। নরেন্দ্রপুর ছাত্র মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর তথ্য। পারিবারিক বিবাদের জেরে খুন হয়েছেন ইঞ্জিনিয়ারিংয়ের 2য় বর্ষের ছাত্র অপ্রতিম দাস, দাবি পরিবারের সদস্যদের। অপ্রতিমের মা দাবি করছেন খুনে জড়িত অপ্রতিমের বাবা। পাল্টা অপ্রতিমের বাবার অভিযোগ, খুন করেছেন অপ্রতিমের মা। আর এবার চোখ রাখবো দেশের খবরে। ঝাড়খণ্ডে জোট সরকারেই আস্থা ভোটে জয়ী চম্পাই সোরেনের সরকার। চম্পাইয়ের পক্ষে 47 বিধায়কের সমর্থন। সংখ্যাগরিষ্ঠতা প্রমাণে দরকার ছিল 41 বিধায়কের সমর্থন। 47 থেকে 29 ভোটে জয়ী চম্পাই সোরেনের সরকার। আদালতের অনুমতিতে আস্থা ভোটে অংশ নিতে এসে বিজেপিকে নিশানা হেমন্ত সোরেনের। ঝাড়খণ্ডের সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রীর অভিযোগ, তাঁর গ্রেফতারের পিছনে হাত আছে রাজভবনের। কেন্দ্রীয় বরাদ্দ নিয়ে লোকসভায় কেন্দ্রীয় অর্থমন্ত্রীর সঙ্গে অধীর চৌধুরীর বাদানুবাদ। লোকসভায় কংগ্রেসের দলনেতার অভিযোগ, বিজেপি শাসিত রাজ্যগুলি বরাদ্দের সুবিধা পাচ্ছে। অভিযোগ উড়িয়ে নির্মলা সীতারামনের দাবি, বরাদ্দ নিয়ে কোনো রাজনীতি নেই। আর এবার খবর সবিস্তারে।
লোকসভা ভোটে কত আসন পাবে বিজেপি, কত আসন জিতবে এনডিএ, সংসদে দাঁড়িয়ে ঘোষণা করে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একদিকে কংগ্রেসকে তীব্র আক্রমণ আর অন্যদিকে বিজেপি সরকারের আমলে উন্নয়নের খতিয়ান তুলে ধরে মোদীর মন্তব্য, 2024 সালের লোকসভা ভোটে এনডিএ 400-র বেশি আসন পাবে, একাই 370-এর বেশি আসনে জিতবে বিজেপি। লোকসভায় আত্মবিশ্বাসী নমো। अब हमारी सरकार का तीसरा कार्यकाल भी बहुत दूर नहीं है और अब की बार पूरा देश कह रहा है, अब की बार खड़गे जी भी कह रहे हैं। मैं देख रहा हूं देश का मिजाज एनडीए को तो 400 पार करवाई के रहेगा, लेकिन भारतीय जनता पार्टी को 370 सीट अवश्य देगा। हमारा तीसरा कार्यकाल बहुत बड़े फैसलों का होगा। আত্মবিশ্বাসী নমো কি বলেছেন তৃণমূল সাংসদ শান্তনু সেন, শুনুন। কোথা থেকে আছে আত্মবিশ্বাস? তার মানে যেটা আমরা বলি যে ইভিএম ম্যানিপুলেশন, সেই ইভিএম ম্যানিপুলেশন কি তারা ইতিমধ্যে করে নিয়েছে? নির্বাচন কমিশনকে তো ইতিমধ্যে তারা কুক্ষিগত করেছে। কোন কোন বুথে কিভাবে ইলেকট্রনিক ভোটিং মেশিন ম্যানিপুলেট করবে সেই প্রক্রিয়া কি তারা ইতিমধ্যে সম্পূর্ণ করে নিয়েছে? তা না হলে মানুষের প্রতি আস্থা না রেখে কিভাবে এরমভাবে বলতে পারছে যে তারা আপকিবার 400টা আসন পার করবে? লোকসভার জবাবি ভাষণে কংগ্রেসকে তুলোধনা প্রধানমন্ত্রী। বিরোধীদের ভরাডুবির জন্য দায়ী কংগ্রেস, তোপ মোদী। পরিবারতন্ত্র নিয়েও কংগ্রেসকে তীব্র আক্রমণ। এই প্রসঙ্গে অধীর চৌধুরীকেও খোঁচা নমর। आज विपक्ष की जो हालत होगी ना, इसकी सबसे दोषी कांग्रेस पार्टी है। कांग्रेस को एक अच्छा विपक्ष बनने का बहुत बड़ा अवसर मिला और 10 साल कम नहीं होते, लेकिन 10 साल में उस दायित्व को निभाने में भी वे पूरी तरह विफल गए। और जब खुद विफल हो गए तो विपक्ष में और भी होनहार लोग हैं, उनको भी उभरने नहीं दिया, क्योंकि फिर मामला और गड़बड़ हो जाए। इसलिए हर बार ये करते रहे कि और भी विपक्षी जो तेजस्वी लोग हैं उनको दबा दिया जाए। अगर वो बोलें, उनकी छवि उभर जाए तो शायद किसी की छवि बहुत दब जाए। उस चिंता में इस यंग जनरेशन को मौका न मिले, हाउस को ही चलने नहीं दिए गए। देश ने जितना परिवारवाद का खामियाजा उठाया है, उसका खामियाजा खुद कांग्रेस ने भी उठाया है। वजीर बाबू की हालत हम देख रहे हैं, वरना ये समय था संसद में रहने का, लेकिन परिवारवाद की सेवा तो करनी पड़ती है। বিরোধীদের কি প্রতিক্রিয়া আসুন আমরা শুনি। অধীর রঞ্জন চৌধুরী, প্রদেশ কংগ্রেস সভাপতি, তৃণমূল সাংসদ শান্তনু সেন এবং সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী, শুনুন পরপর। পরিবারে যে অনেকে রাজনীতি করতে পারবে না তা নয়, বলছেন যদি যোগ্যতা থাকে একটা পরিবার অনেকে রাজনীতি করতে কোনো অসুবিধা নাই, সেটাও বলছেন। তাহলে এবার যে পরিবারের কথা বলতে চাইছেন, জওহরলাল নেহরুর যোগ্যতা কি ছিল না, দেশের মানুষ বিচার করবে। ইন্দিরা গান্ধী কি যোগ্যতা ছিল না, দেশের মানুষ বিচার করবে। তিনি একই মুখে দুই রকম কথা বলছেন। একবার বলছেন একটা পরিবারে অনেকে রাজনীতি করতে পারে, অন্য পরিবার করতে পারে রাজনীতি, কিন্তু গান্ধী পরিবার করতে পারবে না। তার জ্বলন এইখানটাতেই। তিনি তার এই বক্তব্যের মধ্যে দিয়ে সংকীর্ণতার পরিচয় দিয়ে দিয়েছেন। অধীরবাবু পরিবারের তন্ত্র খুব তো চোখে পড়ছে না, বরং ওনার ডান দিকে যিনি থাকেন স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি পরিবারতন্ত্র চালু করেছেন, এটা তো সবাই বুঝতে পারছে। ওনার বাঁয়ে ডাইনে নেতামন্ত্রী তারা তো কার্যত পরিবারতন্ত্র করে চলেছেন, যারা সরকার পক্ষে। আসলে সরকার পক্ষের অপদার্থতা লোকের কাছে ধরা পড়ে গেছে বলে ওনার এখন সমগ্র চোখটা পারলে অপোজিশনের দিকে। যার দলের বিভিন্ন রাজ্যের নেতা সিদ্ধার্থনাথ সিং থেকে শুরু করে কৈলাস বিজয়বর্গী পর্যন্ত যারা আপাতমস্তক পরিবারবাদে ডুবে রয়েছে, যে সরকারের সেকেন্ড ইন কমান্ড, যার ছেলে কোনোদিন ক্রিকেট ব্যাট না ধরে বিসিসিআই সর্বেসর্বা হয়ে থাকেন, তাদের মুখে পরিবারবাদের কথা শুনতে হবে।
নাম না করে সংসদে তৃণমূলকে দুর্নীতি খোঁচা প্রধানমন্ত্রীর। সরকারি প্রকল্প থেকে 10 কোটি ভুয়ো নাম বাদ, অনেকের গায়ে জ্বালা ধরছে, কটাক্ষ নমর। কংগ্রেস আমলে এজেন্সির অপব্যবহার, এখন এজেন্সি দুর্নীতির বিরুদ্ধে লড়াই করে, টাকার পাহাড় দেখছে দেশ, মন্তব্য মোদীর। हमने 10 करोड़ फर्जी नाम हटाए हैं। अभी लोग पूछते हैं पहले इतना आंकड़ा था क्यों कम हुआ? आपने ऐसी व्यवस्था बनाई थी जिस बेटी का जन्म नहीं हुआ उसको आपके यहां से विधवा पेंशन जाते थे। और ऐसे सरकारी योजनाओं को मारने के जो रास्ते थे ना, 10 करोड़ फर्जी नाम बंद किए। ये जो परेशानी है ना इन चीजों की है, क्योंकि रोजमर्रा की काय उनकी बंद हो गई है। आदरणीय अध्यक्ष जी, हमारे कार्यकाल में ईडी ने 1 लाख करोड़ रुपए की संपत्ति, देश का लूटा हुआ माल देना ही पड़ेगा। और जिनका इतना सारा माल पकड़ा जाता हो, नोटों के ढेर पकड़े जाते हो, और अधीर बाबू तो बंगाल से आते हैं, देखे हैं नोटों के ढेर उन्होंने तो किस किस के घर में से पकड़े जाते, किस किस राज्यों में पकड़े जाते थे। ये देश नोटों के ढेर देख देख करके चौंक गया है। लेकिन अब जनता को आप मूर्ख नहीं बना सकते। हमने लाखों करोड़ के घोटाले तो अटकाए, लेकिन उन सारे पैसों को गरीबों के काम लगा दिया, गरीबों के कल्याण के लिए। তৃণমূলকে কটাক্ষ করেছেন নব। কি বলছে তৃণমূল শুনুন। তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ কি বলেছেন। যাদের বলে এরা চোর, যাদের বলে এরা দুর্নীতিগ্রস্ত, যাদের বলে গ্রেফতার করব, তারপর তারাই বিজেপি নেতা হয়ে যায়। নরেন্দ্র মোদী বলছেন পেছনে নিশীথ প্রামাণিক বসে নরেন্দ্র মোদী দুর্নীতির অভিযোগ নিয়ে বলছে, নরেন্দ্র মোদী সংসদে বলছেন, আর ঘুষখোর তোলাবাজ শুভেন্দু অধিকারী সিবিআই এর এফআইআর নেম গিয়ে অমিত শাহর সঙ্গে মিটিং করছেন। যত দুর্নীতিগ্রস্ত সমস্ত বিজেপিতে, আর নরেন্দ্র মোদী বলছেন দুর্নীতির বিরুদ্ধে লড়ছি। হাস্যকর। শেষ মুহূর্তে দিল্লি সফর বাতিল করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার বিকেলেই রওনা দেওয়ার কথা ছিল তাঁর, কিন্তু রাজ্য মন্ত্রিসভার বৈঠকের পর নবান্নে সাংবাদিক বৈঠক করে তিনি জানিয়ে দিলেন যে দিল্লি তিনি যাচ্ছেন না। 8ই ফেব্রুয়ারি রাজ্য বাজেট, সেই কারণেই তাঁর সফর বাতিল বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি জানান মঙ্গলবার এক দেশ এক ভোট সংক্রান্ত বৈঠকে তাঁর বদলে দলের তরফে থাকবেন 2 সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আমি দিল্লি যাওয়া বাতিল করেছি কারণ আমার বাজেট আছে 8 তারিখে। ইমার্জেন্সি সিচুয়েশনের জন্য আমি দিল্লি যাওয়াটা বাতিল করেছি। ওয়ান নেশন ওয়ান ইলেকশনের যে কমিটি চেয়ারম্যান রামনাথ কোবিন্দজি, আমি ওনাকে বুঝিয়ে বলেছি এবং উনি আমাকে বলেছেন ঠিক আছে মমতাজি, নো প্রবলেম। আমি বলেছি যদি তুমি অ্যালাউ করো আমার পার্টির বিহাফে আমি সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং কল্যাণ ব্যানার্জিকে পাঠাতে চাই, আমার পরিবর্তে তারা মিটিংয়ে অ্যাটেন্ড করবে। উনি বলেছেন ঠিক আছে, মোস্ট ওয়েলকাম। সেজন্য আমি সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং কল্যাণ ব্যানার্জিকে পাঠাচ্ছি, আমি নিজে থাকতে পারছি না। সুজন চক্রবর্তী সিপিআইএম নেতা, তিনি কি বলেছেন শুনুন। কথা যদি ভায়া করে হয়েই গিয়ে থাকে, আর সেই অনুযায়ী যদি উনি দিল্লির সুবিধে পেয়েই থাকেন এবং দিল্লির স্বার্থে উনি কাজ করতে পারছেন, বিরোধীদেরকে একটু এদিক ওদিক করে দেবার যে দায়িত্ব ওনার, সেই দায়িত্বটা পালন করাটা ওনার কাছে জরুরি। এই দায়িত্বটা পালন করাই ওনার যখন কাজ, তখন দিল্লি গেলেও হয়, না গেলেও হয়। গেলে আবার দুটো প্রশ্নের মুখোমুখি হবেন, সেই কারণে যাবার প্রয়োজন নেই, টাকার ব্যবস্থা দিল্লি করে দিচ্ছে। 100 দিনের কাজের বকেয়া নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্ণা শেষ হয়েছে সদ্য। বিক্ষোভ জারি রাখার বার্তা দিয়েছেন মমতা। এরই মধ্যে দিল্লিতে গিয়ে রাজ্যের বিরুদ্ধে অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের কাছে নালিশ জানালেন শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতার অভিযোগ, ক্যাগ রিপোর্টে রাজ্যের 2 লক্ষ কোটির দুর্নীতির সামনে এসেছে, এর তদন্ত হওয়া দরকার। আগে অডিট করুন, তারপর রাজ্যের জিএসটির টাকা দিন, অর্থমন্ত্রীর কাছে আর্জি শুভেন্দুর। निर्मला जी का साथ मैं कुछ कंप्लेन किया अगेंस्ट स्टेट गवर्नमेंट ऑफ वेस्ट बंगाल। एक कैग रिपोर्ट जो आया है
उसमें 2 लाख करोड़ का भ्रष्टाचार धांधली हुआ है। उसमें मैं निर्मला जी को बताया ये आपको कार्रवाई करना पड़ेगा। बंगाल में ऑडिट पहले कंप्लीट कीजिए, उसका बाद जीएसटी का रुपया छोड़िए, ये मेरा डिमांड था। इतना 6 लाख करोड़ से ज़्यादा डेट हो गया है। आगे जो सरकार चलाएगी बंगाल में उसके लिए क्या हो रहा है, कुछ तो फाइनेंशियल डिसिप्लिन के लिए अंकुश लगाना चाहिए। ये डिमांड मैंने देश की वित्त मंत्री का पास मेरा ये विनती में रखा। সিপিআইএম নেতা সুজন চক্রবর্তীর প্রতিক্রিয়া শুনুন। উনি অর্থমন্ত্রীকে বলে এসছেন যে 2 লক্ষ কোটি টাকা হিসেব নেই, ট্যাগ রিপোর্টে ধরা পড়েছে রাজ্য সরকারের। আর উনি জেনে রাখুন, উনি চলে আসার পর অর্থমন্ত্রী বলেছে যে মোদিজির সঙ্গে যা কথা হয়ে গেছে, এখন আমার ভোটের আগে তৃণমূলকে ভোটের টাকা ছাড়তে হবে। বাংলায় ফের গণধর্ষণের অভিযোগ। দীঘায় হোটেল দেখানোর নাম করে তরুণীকে গণধর্ষণের অভিযোগ। পুলিশ সূত্র খবর, ওই তরুণী তার এক বন্ধুর সঙ্গে দেখা করতে যান। রাতে নিউ দীঘায় হোটেল খুঁজছিলেন। অভিযোগ, সেই সময় হোটেল খুঁজে দেওয়ার কথা বলে কিছু যুবক। সেই অছিলায় অন্ধকার একটি জায়গায় নিয়ে যায়, সেখানে ওই তরুণীকে মারধর করে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। তরুণীর বন্ধু যুবককেও মারধর করে বেঁধে রাখা হয়। তরুণীর অভিযোগের ভিত্তিতে দীঘা থানার ওসির নেতৃত্বে তল্লাশি চালানো হয়। দীঘা লাগোয়া রতনপুর থেকে গ্রেফতার করা হয় 2 অভিযুক্তকে। ধৃতদের নিয়ে গিয়ে টিআই প্যারেড পুলিশের। শুভেন্দু অধিকারী এই ঘটনা নিয়ে কি বলেছেন শুনুন। পুলিশের যে কাজ নারী সুরক্ষা এবং আইন শৃঙ্খলা, সেটা তারা করে না। সেই কারণেই ঘটনাগুলো প্রতিনিয়ত ঘটছে। এরপরেও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর যদি ন্যূনতম লজ্জা থাকে, তিনি এই বিষয় নিয়ে নিশ্চিতভাবে তার রাজধর্ম পালন করবেন, কিন্তু সেটা তিনি করবেন না। এবং বিধানসভায় আমরা তুলব, আমাদের মহিলা মেম্বাররা ভীষণভাবে তুলব, আমরা এটা ছাড়ব না। পাল্টা দিয়েছেন কুণাল ঘোষ, শুনুন কি বলেছেন। কেন্দ্রীয় সরকারের রিপোর্টে পশ্চিমবঙ্গ, বিশেষভাবে কলকাতা, সারা ভারতবর্ষের মধ্যে মহিলাদের জন্য নিরাপদ। এই ধরনের কিছু সামাজিক অপরাধ ঘটে, পুলিশ দ্রুত ব্যবস্থা নিচ্ছে। তো সেখানে এটা নিয়ে রাজনীতির কি আছে? উত্তরপ্রদেশে যেগুলো ঘটছে, মধ্যপ্রদেশে যেগুলো ঘটছে, বিজেপি শাসিত যেগুলো রাজ্যে একের পর এক ঘটনা ঘটছে, সেগুলো নিয়ে শুভেন্দু অধিকারী দেখতে পাচ্ছেন না? সে ব্যাপারে মুখ বন্ধ কেন? কেন্দ্রীয় বরাদ্দ নিয়ে লোকসভায় কেন্দ্রীয় অর্থমন্ত্রীর সঙ্গে অধীর চৌধুরীর বাদানুবাদ। লোকসভায় কংগ্রেসের দলনেতার অভিযোগ, বিজেপি শাসিত রাজ্যগুলোই বরাদ্দের সুবিধা পাচ্ছে, বঞ্চিত করা হচ্ছে কর্ণাটকের মতো বিরোধী শাসিত রাজ্যকে। অধীরের অভিযোগ উড়িয়ে নির্মলা সীতারামনের দাবি, বরাদ্দ নিয়ে কোনো রাজনীতি নেই, অর্থ কমিশন রাজ্যগুলির সঙ্গে কথা বলে এই নিয়ে সিদ্ধান্ত নেয়। নির্মলার দাবি, কোনো অর্থমন্ত্রী বলতে পারেন না এ রাজ্যে অর্থ বরাদ্দ বন্ধ করা হোক। But don't take it otherwise. There is a general perception being grown across the nation that non-BJP ruled states are being deprived from having their legitimate due. Adhirji, please understand, I don't have the right to change as per my whims and fancies, that I like a state or this state is against my party politics and therefore, no way. So this apprehension that some states are being discriminated against is a politically vitiated narrative which, I'm sorry to say, vested interests are happy to go about saying it. Started spending on items which you were not supposed to spend. I'm not even questioning that. Do spend it, but don't put the blame on me. Expenditure are going into areas which cannot be sustained by your budget. I'm not answerable for. ভারত বিরোধী অবস্থানই অটল মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু। কোনো দেশকে আমাদের সার্বভৌম ক্ষমতায় হস্তক্ষেপ করতে দেব না, মালদ্বীপের সংসদে বার্তা প্রেসিডেন্ট মুইজ্জুর। 10ই মের মধ্যে মালদ্বীপ থেকে সেনা প্রত্যাহার করতেই হবে ভারতকে, মন্তব্য মুইজ্জুর।